জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে এই রাতে ধৃত সেই জ্যোতিপ্রিয় মল্লিককে একটা নতুন তকমা দিচ্ছেন, উপাধি দিচ্ছেন ইডির তদন্তকারীরা। বলছেন গঙ্গাসাগর। আগে বলেছিলেন রিং মাস্টার রেশন দুর্নীতি তদন্তে, আর এখন ইডি বলছে জ্যোতিপ্রিয় মল্লিক গঙ্গাসাগর। কেন বিরোধিতা, জামিনের বিরোধিতা করতে গিয়ে এই প্রসঙ্গ উঠছে কেন? অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে অমিত? দেখো, জামিনের বিরোধিতা করতে গিয়ে প্রথম দিন শুনানিতে জ্যোতিপ্রিয় মল্লিককে কিং মেকার বলা হয়েছিল, প্রভাবশালী কিং মেকার। আজকে বলা হচ্ছে দুর্নীতির গঙ্গাসাগর জ্যোতিপ্রিয় মল্লিক, এমনকি রিং মাস্টার জ্যোতিপ্রিয় মল্লিক। যেমন গঙ্গা, ভাগীরথী বা অন্যান্য শাখা প্রশাখা যেভাবে গঙ্গাসাগরকে মেশে, এই রেশন দুর্নীতির ক্ষেত্রে চাল বিক্রির টাকা, গম বিক্রির টাকা অর্থাৎ সরকারি টাকার থেকে যে তছরূপ হয়েছে সমস্ত টাকাই এসে পৌঁছেছে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচালিত তিনটি কোম্পানিতে। যে তিনটি কোম্পানিতে তারই পরিবারের সদস্যরা বিভিন্ন আধিকারিক পদে রয়েছে। শুধু তাই নয়, ওই তিনটি অ্যাকাউন্ট থেকে যে সমস্ত অ্যাকাউন্টে টাকা ভাগ হয়ে গিয়েছে বা বন্টন হয়েছে, সে সমস্ত কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন কর্মী, তাদের কাছে টাকা গিয়েছে। স্বাভাবিকভাবেই রেশন দুর্নীতি, শুধুমাত্র যে রেশন দুর্নীতি এমনটা নয়, সরকারি যে গম ও ধান বিক্রির যে টাকা, তা ঘুর পথে জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি সংস্থা এসছে। এই তিনটি সংস্থার আধিকারিক পদেও রয়েছে তার পরিবারের সদস্যরা। এই কারণে এখানেই বারবার সমস্ত দুর্নীতির টাকা, অর্থাৎ রেশন দুর্নীতির পুরো চক্রের টাকা এখানে জ্যোতিপ্রিয় মল্লিকের তিন সংস্থা এলো। এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এই জায়গা থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে যেমন রিং মাস্টার বলা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফে বা ইডির তরফে, একই সঙ্গে তাকে গঙ্গাসাগর বলেও আখ্যা দিচ্ছেন। এবং ইডির আইনজীবী সওয়াল করার সময় বলছেন যে ষড়যন্ত্রকারী এই জ্যোতিপ্রিয় মল্লিক, কারণ যারা ষড়যন্ত্র করে থাকে কোনো অপরাধের জন্য, তারা সবসময় আড়ালে থাকে। অর্থাৎ আড়ালে থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক পুরো রেশন দুর্নীতি ত্বরান্বিত করেছেন এবং তিনি সেই সময় ক্ষমতায় ছিলেন, অর্থাৎ তিনি সেই সময় খাদ্যমন্ত্রী থাকাকালীন পুরো দুর্নীতি হয়েছে। এই কারণেই তাকে গঙ্গাসাগরের সঙ্গে যেমন তুলনা করেছেন এবং একই সঙ্গে রিং মাস্টার আখ্যা দেওয়া হয়েছে ইডির তরফ। ধন্যবাদ। আব্বাস আলী এসটিএফ এর হাতে ধরা পড়েছে বাংলাদেশের জঙ্গি এই আব্বাস আলী। আসলে কে, এর ব্যাকগ্রাউন্ড কি, জানা যাক এসটিএফ কি বলছে। আমার সঙ্গে প্রণব রয়েছেন। প্রণব, কে এই আব্বাস? দেখো, যে আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে আসামের এসটিএফ, সেই আব্বাস আলী নিয়ে তথ্য ঘাটতে গিয়ে গোয়েন্দাদের হাতে কিন্তু নতুন নতুন তথ্য আসছে। 2017 সালে এই আব্বাস তোমার অপহরণের কেসে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং প্রায় 3 বছরের মতন সে জেলও খাটে। এবং শুধু তাই নয়, জেলে থাকার সময় একবার অসুস্থতার ভান করে সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি ছিল এবং সেই সময় পালিয়ে যাবার ছক কষে, যদিও সে পালাতে পারেনি পুলিশের তৎপরতায়। শুধু তাই নয়, এই আব্বাস আলী তারপরে কিন্তু একটি মাদ্রাসা তৈরি করে এবং সেই মাদ্রাসাতে আগে প্রচুর ছেলে থাকলেও বর্তমানে কিন্তু তার 18 থেকে 20 একমাত্র কোনো রকম ভাবে ভালো মতন ভাবে পড়াশোনা হতো না বলে কিন্তু ওই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। এবং তার এই মাদ্রাসাতে আসাম থেকে লোকজন আসতো এবং অনেক রাত্রি অবধি কিন্তু তারা মিটিং করতো বলে কিন্তু জানতে পেরেছে। এবং তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেক ব্যক্তি জড়িত রয়েছে এবং তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলতো। এবং গোয়েন্দারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা যুক্ত ছিল এবং কি বিষয়ে কথা হতো সেই সমস্তগুলো জানার চেষ্টা করছে। এবং সেই সমস্ত ব্যক্তিরা যারা পরিযায়ী শ্রমিক, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে কিন্তু তাদের পরিচয় জানার চেষ্টা করছে। এবং গোয়েন্দাদের আশা রাখছে যে অনেক তথ্য এই উঠে আসবে একে জেরা করলে। এবং তার সঙ্গে মিনারুলকেও যাই গ্রেপ্তার করেছে, সেই মিনারুলকেও জেরা করলে আরো নতুন তথ্য পাওয়া যাবে বলে কিন্তু গোয়েন্দারা আশাবাদী। অতনু, ধন্যবাদ। All 8 arrested accused are produced and they have been remanded in 10 days police custody. We also seized 4 pen drives and other incriminating documents which we are analyzing, and more importantly we arrested a Bangladeshi national. We are looking into that aspect because we have a Bangladeshi national with us. একের পর এক বাংলাদেশ থেকে কট্টরপন্থীদের হুমকি আসছে। কখনো কলকাতা দখলের হুমকি আসছে, কখনো পশ্চিমবঙ্গ, অসম, বাংলা, ওড়িশা আর বিহার নিয়ে নেওয়ার আসছে, হুমকি আসছে। তো এই হুমকির জায়গা থেকে আমাদের প্রশ্ন ছিল যে তাহলে কি আসলে এই হুমকির পিছনে কোথাও
নাশকতার ছক লুকিয়ে রয়েছে? একের পর এক জঙ্গি ধরা পড়ার পর যা আরও স্পষ্ট হচ্ছে, হয়তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি এটাও স্পষ্ট ভারত বিদ্বেষের বিষ ভীষণভাবে রূপিত হয়েছে এই দেশে, অর্থাৎ বাংলাদেশে, যার প্রতিফলন দেখা যাচ্ছে এক একজন নেতার ভাষা থেকে। শুনুন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিতে মালকাঠা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। আর আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন তোলেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফায়েল বিমান? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন। এ ধরনের হুমকি হাস্যকর হুমকি, এবং গত কয়েকদিন ধরে এই ধরনের হুমকি আমরা বারবার শুনে আসছি, হুঁশিয়ারি বারবার শুনে আসছি। আসলে এই ধরনের হুঁশিয়ারি বা হুমকির কোনো ভিত্তি নেই, কারণ কদিন আগেই একজন হুমকি দিয়ে বলেছিলেন যে তারা পরমাণু একটা হামলা করতে পারেন, এবং বলতে বলতে তাও বলে ফেলেছিলেন সঙ্গে যে যদিও তাদের কাছে পরমাণু বোমা নেই, কিন্তু তাদের বন্ধু দেশের কাছে আছে, অর্থাৎ ধার করে পরমাণু বোমা ফেলতে পারেন। এই ধরনের হাস্যকর হুমকির বদলে এপাশ থেকে নতুন করে আর কি বা বলা যেতে পারে? তবু যখনই বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া আমরা চাইছি, তখন তাদের প্রতিক্রিয়া পাচ্ছি আমরা। যেমন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি বলছেন ভারতকে ছোট করে দেখাটা বোধহয় ঠিক হচ্ছে না বাংলাদেশের, আর এটাও সত্যি যে দু দেশের মধ্যে মধুর সম্পর্ক এখন আর নেই। ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সাথে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবে। ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি। যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, যে যা পাচ্ছে তাই বলছে। তাহলে এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। একটুকু আবহাওয়ার খবরে নজর রাখা যাক, তার কারণ সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। উইকেন্ড কেমন কাটবে এবং সামনের সপ্তাহ থেকে কি তাহলে ঠান্ডা পড়বে? হাওয়া অফিস কি বলছে? হাওয়া অফিস বলছে যে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে রাজ্যে, এবং সেই খামখেয়ালিপনায় আপাতত খুব যে ভীষণ ঠান্ডা পড়বে এমন কোনো আশা করা যাচ্ছে না, অর্থাৎ বড়দিনে সেভাবে ঠান্ডা পড়বে বলে মনে হচ্ছে না। ডিসেম্বরে যেহেতু এইভাবে বৃষ্টি হচ্ছে, একটা নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আজ এবং আগামীকাল থাকবে ঠিকই, তবে তারপরেও যে খুব ঠান্ডা পড়বে তা বলা যাচ্ছে না। আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ড্রাই ওয়েদার। আগামী 24 ঘন্টাতে মিনিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা আছে, এবং যেহেতু আরেকটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও আসছে, তার প্রভাবের জন্য 24 ঘন্টার পরে কিন্তু ন্যূনতম তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা আছে 2-3 ডিগ্রি পরবর্তী দুদিনে। 23, 24, 25, 26, 27 পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে, এর পরে হয়তো 2-3 ডিগ্রি তাপমাত্রা কমবে ঠিকই, তবে তাও সাময়িক 2-3 দিনের জন্য। তারপরে আবার 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, ফলত এবার বড়দিনে ঠান্ডা ভ্যানিশ। 25 তারিখে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা আছে, এবং 25 তারিখে মিনিমাম টেম্পারেচার মোটামুটি 16 ডিগ্রি মতো থাকবে। খুব ঠান্ডা থাকবে না, ইট উইল বি এ প্লেজেন্ট ওয়েদার।